আমি মধুমিতা, আর 5টা মেয়ের মতো একজন অত্যন্ত সাধারণ একটি মেয়ে। তবে হ্যাঁ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সংসারের এহেন সমস্ত কাজেই আমি পারদর্শী। যদিও আমি একটি সরকারি স্কুলের দিদিমণি, তবুও আমার নিজের কোনো স্বাদ আহ্লাদ বিশেষ নেই। ছোটবেলা থেকেই সাদামাটা আমি। শান্তি পছন্দ করি না, একটু গম্ভীর প্রকৃতির বটে। কোনো অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি, কোথাও ঘুরতে যাওয়া আমার ঠিক পছন্দ নয়। এক কথায় ভিড়ভাট্টা একটু এড়িয়েই চলি বলে বাড়ির সবাই গেলেও আমি বাড়ি থেকে যেতাম না। সমস্যা হলো, আমি বিয়ে করতেও ঠিক ইচ্ছুক নই। কেন নয় তা আমি ভীষণভাবে জানিও না। তবে বিয়ের ব্যাপারটাতে আমার একটা ভীত কাজ করে সবসময়। একটা অজানা অচেনা ছেলে কেমন হবে, সে আমায় ভালোবাসতে পারবে কি না, তাকে আমি মানাতে পারবো কি না, এসব ভাবলেই ভয়ে কাঁটা দেয় গায়ে। আমার বিয়ের চিন্তায় অস্থির হয়ে আত্মীয় স্বজন, এমনকি অফিসের কলিগরাও পর্যন্ত আমাকে মাঝে মাঝে বোঝাতে বসতো যে বিয়ে করে আমার একটা নিজস্ব সংসার হওয়া একান্ত দরকার। কিন্তু আমি ভরসা পেতাম না কিছুতেই। আমি শ্যামবর্ণা, এমন কিছু আহামরি সুন্দরীও নই যে আমার সাথে যে বিয়ে করবে সে আমাকে মাথায় তুলে রাখবে। তাই যখন খবরের কাগজ দেখি বা টিভির খবরে বিভিন্ন রকমের বধূ নির্যাতনের খবর যখন শুনি, তখন বড্ড ভয় লাগে। তাই বাড়ি থেকে বলা সত্ত্বেও বিয়েতে রাজি হইনি কোনোদিন। আমাকে বিয়ের জন্য রাজি করাতে না পেরে আমার থেকে ছোট 2 ভাইয়ের বিয়ে হয়ে গেল। আর আমাদের সমাজে এর বিয়ের বয়স বলা যেতে পারে যা বোঝায়, সেটাও আমার পেরিয়ে গেল। আমার জীবনের ব্রত হয়ে গেল বাবা মা এবং তাদের অবর্তমানে ভাইয়ের সংসারেই কাটানো। কিন্তু ভগবানের ইচ্ছে মনে হয় সেটাই ছিল না। বিয়ে করব না দ্রুত চলাকালীন আমার ছোটবেলার বান্ধবীর দাদার হঠাৎই বাইক অ্যাক্সিডেন্ট হলো। ওদের বাড়ি খুব বেশি দূরে নয়, আমাদের বাড়ির 2টো বাড়ি পরেই। অ্যাক্সিডেন্টের খবর শুনে আমার বুকের মধ্যে এই প্রথম কেমন যেন ছ্যাঁত করে উঠল। মাকে বলে বান্ধবীর সাথে হাসপাতালে গেলাম। হাসপাতালের বেডে ওকে শুয়ে থাকতে দেখে আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সেই সঙ্গে ভীষণ মন খারাপের ভর গেছিল। জানি না কেন এমন হচ্ছিল, বুঝতেও পারছিলাম না। ওর ডান দিকের কলার বোন ভেঙে গিয়েছে। দেখতে গিয়ে সেদিন বেশ কিছুক্ষণ ওর মাথার কাছে বসেছিলাম নিঃশব্দে, আর ভেবেছিলাম আমার এত কষ্ট হবার কারণই বা কী। এরপরেও যতদিন হাসপাতালে ছিল ততদিন আমি স্কুল ফেরতের পথে বান্ধবীকে সঙ্গে নিয়ে দেখা করে গেছি, যথারীতি বাড়িতে না জানিয়ে। দেখা করা মানে কিছুক্ষণ ওর মাথার পাশে চেয়ারটাতেই বসে থাকা। ও আমাকে দেখে একটা আলতো হাসি দিত, আর কোনো কথা হতো না আমাদের। কিন্তু আমি চাইতাম ও যেন আমাকে কিছু বলুক। ওর কিছু না বলার জন্যই যে আমি আমার বিয়ের বয়স পেরিয়ে গেছে তা আমি মর্মে মর্মে উপলব্ধি করতে পারলাম আজ। কিন্তু এই 34 বছর বয়সে এই প্রথমবার আমার অবরুদ্ধ মনের দ্বার যেন খুলে গেল, তা অনুভব করলাম ভীষণভাবে। একেই বুঝি বলে ভালোবাসা। অদ্ভুত ব্যাপার, তাই না? ছোট থেকে যাকে চিনি, পাশের বাড়ি প্রিয় বান্ধবীর একমাত্র দাদা, কিন্তু কোনোদিন কথা হয়নি, শুধুমাত্র 2-1বার তাকানো ছাড়া। আর আজ আমি তার প্রেমে পড়লাম, নাকি পড়েছিলাম অনেক আগে থেকেই। ভিতরে ভিতরে ওর প্রতি ভালোবাসাটা ছিল, কিন্তু এই অ্যাক্সিডেন্টে তার বহিঃপ্রকাশ হলো মাত্র। এটাও কি এক ধরনের মানসিক অ্যাক্সিডেন্ট বটে? বুঝলাম খুব দরকার ছিল এটার। হাসপাতাল থেকে ফেরার পর ওর সাথে দেখা করার আর কোনো বিশেষ সম্ভাবনাই নেই, অথচ আমি বুঝতে পারছিলাম না আমার কষ্ট কেন হচ্ছে ওর সাথে দেখা করতে না পেরে। কিন্তু ও দিক দিয়ে কোনো ইঙ্গিতও পাচ্ছিলাম না।
ভীষণভাবে চেয়েছিলাম ও কিছু একটা বলুক, কিন্তু কেউ কিছু বলছে না দেখে আমি আর থাকতে পারলাম না। নির্লজ্জের মতো আমার মনের কথা বললাম বান্ধবীকে। অবাক হলাম বান্ধবীর উত্তর শুনে। অনেক দিন আগে থেকে ওদের বাড়িতে ওর মা নাকি আমার মতো লক্ষ্মীমন্ত মেয়ের পছন্দ। যদি ওর দাদা রেলের চাকরি করে, তবুও আমাদের তুলনায় আমরা নাকি বড় লোক। আমি আমার সরকারি চাকরিজীবীর বাবার একমাত্র মেয়ে, তার উপর আমিও সরকারি চাকরি করি। হয়তো মেনে নেবে না। সব থেকে বড় কথা, আমার বাবার সঙ্গে ওর বাবার জায়গা জমি নিয়ে ভীষণ বিপদ এক সময় ছিল। যদিও ওর বাবা এখন আর নেই, তবুও সেই এক সময় বিবাদের কথা ভেবে ওরা চুপ ছিল। ওরা সাহস পায়নি বলতে, নইলে ওর দাদা নাকি আমাকে খুব পছন্দ করে আগে থেকেই, মনে মনে ভালোবাসে আমাকে। শেষের এই কথাটুকু শোনার পর নিজের বুকের হার্টবিটের শব্দ শুনতে পাচ্ছিলাম আমি। ও আমাকে ভালোবাসে। বিয়ে করবে না, ব্রত ভেঙে প্রেম শুরু হলো আমাদের। মনের মতো মানুষ পেলে ব্রত ভাঙাই যায়, এতে কোনো পাপ হয় না। দুজনেই চাকরি করি বলে দেখা করার সময় হয় না, তাই প্রেম সীমাবদ্ধ থাকলো মোবাইলে। ঠিক করলাম আমার বাবাকে আমাকেই বলতে হবে, বোঝাতেই হবে, মানাতে হবে। অতএব আমি যে মেয়ে এতদিন বিয়ে করব না প্রবল আপত্তি জানিয়েছিলাম, সেই মেয়ে একদিন নিরুপায় হয়ে নিজের পছন্দের ছেলের সাথে বিয়ে করার কথা বাড়িতে জানালাম। বাড়িতে প্রবল অশান্তি শুরু হলো। মা বাবা কিছুতেই মেনে নিলেন না। বড় ভাইও অরাজি। একমাত্র ছোট ভাই আর ভাইয়ের বউ খুব খুশি হলো এইভাবে যে দিদি শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হয়েছে। পাত্র জানাশোনার মধ্যে। সব থেকে বড় কথা, পাত্র সব দিক থেকেই অনেক ভালো, সুযোগ্য। কিন্তু বাবাকে মানাতে পারলাম না কিছুতেই। তিনি এই সমান স্ট্যাটাসে বিশ্বাসী। স্ট্যাটাস সমান না হলে মেয়ের বিয়ে দেবেন না, তাই ওই বাড়িতে মেয়েকে বিয়ে কখনোই নয়। আমার বাবা সরকারি চাকরিরত ছিলেন এক সময়, এখন রিটায়ার্ড করেছেন। বাবা আমার প্রেরণা। মায়ের থেকে বাবার কাছে আমার যত আবদার। বাবা অফিস থেকে ফিরলে তবেই বাবার কাছে পড়তে বসা, বাবার সাথেই সারাদিন সমস্ত কথা শেয়ার করা। সেই ছোট্ট থেকে আমাদের পড়াশোনার পিছনে বাবা এক নাগাড়ে লেগে না থাকলে আমার আর আমার দুই ভাইয়ের পড়ালেখা শোনা থেকেই চাকরি আর হতো না মনে হয়। এত সহজে কখনোই সম্ভব হতো না। বাবাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। বাবার অনুমতি না পেলে কিভাবে নতুন জীবন শুরু করব? বাবাকে কত বোঝালাম, কাঁদলাম। অশান্তি চলল। না খেয়ে স্কুলেই গেলাম। স্কুল থেকে আমার দাদা স্থানীয় এক কলিগ গিয়ে এসে বাবাকে পর্যন্ত বুঝিয়েছে, রাজি করানোর চেষ্টা করলো। কিন্তু বাবা তবুও আমার বাবাকে এক বিন্দু টলাতে পারল না। প্রায় 6 মাস এই টানাপোড়েনের মধ্যে পড়ে যখন ভীষণ কষ্ট হচ্ছিল, শেষে মনস্থির করলাম, থাক, বাবা যখন চাইছে না, বিয়েটা করব না। এই শুনে আমার ছোট ভাইয়ের বউ আমাকে বোঝালো, বাবা রাগ করেছেন, এক সময় রাগ ঠিক হয়ে যাবে। তুমি বিয়ে করতে অনেক কষ্টে অনেক দিন পর রাজি হয়েছ, এখন বাবার জন্য অমত হবে? কখনোই না। তবু আমি বাবার কাছে গিয়ে আবার কাঁদলাম। আবার বাবাকে, যে বাবা ছাড়া আমার দিন চলতো না, যে বাবা আমার প্রতিদিন স্কুলে কি হয়েছে সমস্ত গল্প খুঁটিয়ে খুঁটিয়ে ধৈর্য ধরে শুনতেন, পরামর্শ দিতেন কি করণীয়। কিছু ঘটলে যে বাবাকে আমি যতক্ষণ না বলতে পারছি আমার শান্তি হতো না, সেই বাবা আমার একটাও কথা শুনল না। আমার দিকে না তাকিয়েই বলে দিলেন, ওই ছেলেকে বিয়ে করলে এই বাড়িতে নাকি আমার আর জায়গা হবে না। তীব্র অভিমান আর ভীষণ কষ্ট হলো আমার। কি এমন করেছি আমি?
ভালোই তো বেসেছি। কেন বাবা বুঝছেন না? আমার মনে টানাপোড়েনটা খুব কষ্ট পাচ্ছিল। ও বলেছিল ও কথা বলতে আসবে আমার বাবার সাথে, কিন্তু আমিই বারণ করেছিলাম, কারণ আমি জানি আমার বাবাকে টলানো যাবে না। আমি যখন পারিনি তখন কেউ পারবে না। শুধু শুধু অপমানিত হবে ও। অবশেষে সিদ্ধান্ত নিলাম, নিজের যেটুকু সম্মান প্রয়োজন সেইটুকু আমার স্কুল ব্যাগে গুছিয়ে নিয়ে সবাইকে প্রণাম করে সবার সামনে দিয়ে বের হয়ে গেলাম। বলাই বাহুল্য, বাবা আমার প্রণামটাও নিলেন না। আসার সময় বাবার সামনে আমি একটুও কাঁদিনি, কিন্তু ভেতরটা ভেঙে যাচ্ছিল আমার প্রচণ্ড অভিমানে আর কষ্টে। আমার চিরপরিচিত ঘর বাড়ি ত্যাগ করে বাবার আশীর্বাদ ছাড়া এই বিধ্বস্ত মনে চললাম নতুন সংসারের উদ্দেশ্যে। একেই অজানা সংসারের ভয়, উপরে ছেড়ে আসা সংসারের কষ্ট, নিজের বিয়ের আনন্দটুকু যে কি হয় সেই অর্থ অনুভব করতে পারলাম না আমি। অবশেষে 34 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলাম। হ্যাঁ, ভীষণ জাঁকজমকভাবেই অনুষ্ঠান করেই বিয়ে হয়েছিল ওদের মাসির বাড়িতে। বিয়ের অনুষ্ঠানের কোনো ঘাটতি ছিল না, শুধু আমার বাবা মায়ের উপস্থিতিরই ঘাটতি ছিল। প্রতি মুহূর্তে বাবা মাকে স্মরণ করেছি, ওনাদের প্রচণ্ড অভাব বোধ করেছি, ভেতরে ভেতরে কান্না করেছি। আমার স্বামীকেও বলতে পারিনি, ওর মন খারাপ হবে বলে। আজ বিয়ে হয়েছে আমার 5 বছর হয়ে গেল। দেবতার মতো স্বামী আর মনের মতো শাশুড়ি, সংসারও পেয়েছি। তবুও যেন ভেতরটা বাবার জন্য মাঝে মাঝে মোচড় দিয়ে ওঠে। মা একটু নরম হয়েছিল আমার ছেলে হবার পর। দেখতে দেখতে আমার ছেলে 4 পেরোলো। খুব আশা করেছিলাম এবার হয়তো আস্তে আস্তে বাবা মেলে নিবেন। রাস্তাঘাটে স্কুল যাবার পথে মাঝে মাঝেই দেখা হয় বাবার সাথে। কতবার মনে হয়েছে যে একটা প্রণাম করি, কিন্তু বাস্তব তা হয়ে ওঠেনি। কারণ বড় হলে ভালোবাসার আকুলতাটা আমরা সহজে প্রকাশ করতে পারি না, অভিমানটাই বড় হয়ে দাঁড়ায়। ছেলেকে নিয়ে রাস্তায় বাবার সামনাসামনি পড়েছি কতবার। বাবাকে পাশে দিয়ে যেতে দেখেছি, আমি দাঁড়িয়ে গেছি ছেলেকে কোলে নিয়ে। ছেলেকে চিনিয়েছি, এই যে তোমার দাদু। বাবা এক পলকও না দেখে পাশ কাটিয়ে চলে গিয়েছেন। খুব কেঁদেছি বাড়ি গিয়ে, কি অন্যায় করেছি এমন। তাহলে যে সবাই বলে আসলের চেয়ে সুদের দাম বেশি। আমার বর সাদামাটা মানুষ, আমার কষ্ট দেখে 2-1 বার বলেছে সে যাবে আমার বাবার কাছে, কিন্তু আমি বারণ করেছি, কারণ আমি জানি ও গেলে শুধু শুধু অপমানিত হবে। বাবা মেনে না নিলেও আমার আত্মীয় স্বজনেরা মেনে নিয়েছিলেন আমাদের কাকুর ছেলের বিয়েতে, তাই আমাদের নিমন্ত্রণও করেছিল। বিয়েতে যাব কি যাব না সেই নিয়ে একটু দোনামোনা করে শেষ পর্যন্ত মনস্থির করলাম। কাকুর ছেলেরও অন্য কাস্টের মেয়ের সাথে প্রেম করে বিয়ে, তবুও কাকি কি সুন্দর মেনে নিয়েছে। আমরা গিয়েছি বিয়েতে বাড়িতে, ঢুকেই দেখলাম বাবা দূরে একটা কোনায় বসে আছেন লাঠি হাতে নিয়ে। মাঝে মাঝেই মনে হয় বাবাকে জোরে ঝাঁকুনি দিয়ে বলি, বাবা তুমি আমাকে খুব বকো, ছোটবেলার মতো বকো, কিন্তু এভাবে দূরে ঠেলে দিও না, আর কষ্ট দিও না। আমি কিন্তু পারিনি। এখন আর কোথাও যেন এক তীব্র অভিমান আমাকে আটকে রাখে। বিয়ে বাড়ির স্টল থেকে ছেলেকে চিকেন পকোড়ার বাটি ধরিয়ে আমি আর আমার বর আত্মীয় স্বজনের সাথে গল্প করছিলাম। হঠাৎ খেয়াল করলাম যে ছেলেকে যেখানে বসিয়ে দিয়েছিলাম সেখানে আর দেখতে পাচ্ছি না। কাছে পিঠে থাকবে ভেবে আমি আর আমার বর এদিক ওদিক খুঁজতে থাকি। কিছুক্ষণ পর আমার বর আমাকে ইশারায় ডাকছে। রান্না হচ্ছে যেখানে তার পাশে একটা আড়ালের মতো জায়গা, যেখানে একটি চেয়ারে আমার রাগী অভিমানী বাবা, আর বাবার কোলে আমার ছেলেকে বুকে জড়িয়ে বসে আছেন বাবা।
আর আমার ছেলে দাদুর কোলে বসে কত কি যে গল্প করছে। এতদিন পর দাদুকে কাছে পেয়ে ছেলে গল্প করতে করতে মাংসের পকোড়া একটা একটা করে দাদুর গালে দিচ্ছে। আর আমার বাবা, যার হাই প্রেশার ও অন্যান্য শারীরিক অসুস্থতার জন্য মাংস খাওয়া বারণ, তিনি নির্দ্বিধায় গাল হাঁ করে পকোড়া খাচ্ছেন। মাঝে মাঝে আমার ছেলেকে বুকে চেপে ধরে মাথায় চুমু দিচ্ছেন আর চশমা তুলে নাতিকে লুকিয়ে চোখের জল মুছছেন। এ অপরূপ স্বর্গীয় দৃশ্য আমার চোখে জল চলে এলো। আমার রাগী বাবা, প্রচণ্ড অভিমানী বাবা ইগো প্রবলেমের জন্য সামনে আসতে পারেনি এতদিন। আমি এই বছরে যেমন কষ্ট পেয়েছি তার থেকেও অনেক বেশি কষ্ট পেয়েছেন উনি। আজ সেটা উপলব্ধি করলাম। ইচ্ছে হলো বাবার কাছে দৌড়ে যাই, কিন্তু বাবাকে অপ্রস্তুত পরিস্থিতিতে ফেলতে চাইনি। কিন্তু হু হু করে আমি কেঁদে ফেললাম। আমার চোখের জল দেখে আমার বর আমাকে হাত চেপে ধরে সান্ত্বনা দেবার চেষ্টা করলো। দাদু আর নাতিকে বিরক্ত করলাম না। একা থাক দুজনে একান্তে, আড়ালে কিছুক্ষণ। আমরা বিয়ের জন্য বাবার মনে যে রাগ অভিমান জমেছে, সব কষ্ট মুছে যাক, গলে যাক সমস্ত মলিনতা। নিঃশব্দে চলে আসতে গেলাম, কিন্তু ছেলে আমাকে দেখতে পেয়ে মা বলে জোরে ডেকে উঠল। আমি আর পারলাম না। এতদিনে আমার বাবার বুকে ঝাঁপিয়ে পড়ার সমস্ত কষ্টে চোখের জলে ভাসিয়ে দেওয়ার এই সুবর্ণ সুযোগ আর কোনোদিনও পাবো না, সেটা বুঝলাম। ছুটে গিয়ে বাবার পায়ে হাত ছোঁয়াতে বাবা বুকে টেনে নিলেন আমাকে। ঠিক আগের মতো আমার সাদামাটা বরটা দূরে দাঁড়িয়ে ছলো ছলো চোখে ভেবলুর মতো তাকিয়ে দেখছিল আমাদের বাবা মেয়ের মিলন। বাবা ওকেও ইশারা করে ডাকলেন। ও কাছে আসতেই ওর হাত চেপে ধরে কান্না করে কি যে বললেন বোঝাই গেল না। দুজনে প্রণাম করলাম বাবাকে। আমাদের প্রণাম করতে দেখে আমার ছেলেটাও টুক করে প্রণাম করে নিল বাবাকে। আমার দাদু বলে ছেলেকে কোলে তুলে নিলেন বাবা। অভিমান করে সত্যি কাছের মানুষদের দূরে করে রাখার কোনো মানেই হয় না। ভালোবেসে তাদের কাছে রাখাই সব থেকে ভালো। দূরে চলে গেলে অনেক অনেক কষ্ট হয়। বন্ধুরা, গল্পটি এই পর্যন্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো প্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।